বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা বলছে সারা পৃথিবীতে ৪৪ বছরে শুধু বায়ু দূষণে ১৩ কোটি মানুষ প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের পরিস্থিতিও ক্রমাগতভাবে খারাপ হচ্ছে। ২০২১ সালে বলা হয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে বায়ু দূষণে, যেটির সংখ্যা ২,৩৬,০০০। প্রকৃত সংখ্যা আরও কত বেশি সেটি আসলে আমরা জানিও না। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয়ে আমরা দিয়েছি দূষিত বায়ুর দংশন। এ বিষয়ে কথা বলতে তিনটি ডিসিপ্লিনের তিনজন অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর কামরুজ্জামান মজুমদার, চেয়ারম্যান, বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র। সঙ্গে আরও আছেন ডাক্তার মাহবুবুল ইসলাম, সহযোগী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, এবং সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, সেক্রেটারি, সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স। আপনাদের তিনজনকে ধন্যবাদ। আমি ডক্টর কামরুজ্জামান, আপনার কাছে আমরা সবসময়ই বায়ু দূষণ সম্পর্কিত বিষয়ে কথা বলি। প্রতিদিনই পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। ওভারঅল আমরা যদি একটি বছরের চিত্র জানতে চাই, যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বায়ু দূষণের পরিস্থিতিটা কেমন থাকে। আমরা তো মাঝে মাঝেই চ্যাম্পিয়ন হয়ে যাই, কিন্তু সারা বছরের পরিস্থিতি আপনার কাছে জানবো। ধন্যবাদ আপনাকে। দেখুন, নির্মল বায়ু পাওয়ার যে অধিকারটি আমাদের আছে এবং এটি সাংবিধানিক অধিকারও বটে, কিন্তু সেই অধিকারটি এই দেশের মানুষ বছরের পর বছর অর্থাৎ প্রায় যুগ ধরেই কিন্তু পাচ্ছে না। বাংলাদেশের সার্বিক যে অবস্থা, WHO-র মানদণ্ড অনুযায়ী সারা বছরে এখানে PM 2.5 অর্থাৎ ধূলিকণার পরিমাণ যে মানটি রয়েছে সেটি 5 মাইক্রোগ্রাম, অথচ আমাদের বার্ষিক গড় 80 থেকে 85 মাইক্রোগ্রাম। তাহলে আমরা মোটামুটি কত গুণ আমরা চিন্তা করতে পারি, 10 থেকে 75% বেশি সে অর্থে। এক্স্যাক্টলি। এবং পরিবেশ অধিদপ্তরের 2023 সালের জুলাই পর্যন্ত একটি মানমাত্রা ছিল, সেটি ছিল 15 মাইক্রোগ্রাম বার্ষিক। সেটি 2023 সালের জুলাইয়ের পরে সেটি 35 মাইক্রোগ্রামের ফ্লেক্সিবিলিটি দিয়ে দেওয়া হয়েছে মানমাত্রাতে। সেই অনুযায়ীও আমরা প্রায় 3 গুণ বেশি বায়ু দূষণের ভিতরে থাকি। তবে শুষ্ক মৌসুমে এটি এই 85 মাইক্রোগ্রামটি 385, 485 পর্যন্ত যায়, এবং এইবার 2024 সালের ডিসেম্বরে আমরা সেটি 500-র উপরে লক্ষ্য করেছি। না, কিন্তু এই যে পরিবেশ অধিদপ্তর ফ্লেক্সিবিলিটি দিচ্ছে বা একটু সহজ করে হয়তো বলছে আমাদের দেশের পরিস্থিতির কারণে, কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশ কি এই ফ্লেক্সিবিলিটিটা দিচ্ছে কিনা? মানে কেন তারা দিচ্ছে? এটিকে বোঝানোর জন্য যে না আমরা কিন্তু মানে ভেতরে ভেতরে শেষ হয়ে গেছি, কিন্তু আমরা খাতা কলমে বলছি আমরা ভালো আছি, ব্যাপারটি কি? এটিও আসলে এক ধরনের আইওয়াশ বলা যায়, কারণ 2016 সাল থেকে ক্রমান্বয়ে আমরা বায়ু দূষণের একটি ঊর্ধ্বমুখী প্রবণতার ভিতরে আছি, এবং এটি কখনোই কোনো দৃশ্যমান টেকসই সিগনিফিক্যান্টলি কোনো কমানোর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সেক্ষেত্রে শুধুমাত্র আগে যেখানে আমরা বলতাম যে আমাদের 8 গুণ বেশি বায়ু দূষণ হচ্ছে, এখন সেখানে আমাদের বলতে হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি বায়ু দূষণ হচ্ছে। অর্থাৎ সংখ্যার দিক থেকে প্রপোর্শনালি আমরা হয়তো কম বলছি, কিন্তু সেক্টরাল যে টোটাল কনসেন্ট্রেশনটা আমরা কখনোই কমিয়ে আনতে পারি নাই। এবং এই ক্ষেত্রে শুষ্ক মৌসুমটাতেই সবচেয়ে বেশি থাকে, বর্ষা মৌসুমটাতে কম অনুভব হয়, এবং তৎকালীন প্রকৃতি দয়া করলে কমে। এক্স্যাক্টলি, বৃষ্টি আমাদের বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে শক্তিশালী টুলস হিসাবে কাজে লাগছে। আপনাকে ধন্যবাদ। ডক্টর মাহবুবুল ইসলাম, আমি আপনার কাছে একেবারে খোলামেলা একটু জানতে চাই যে দূষিত বায়ু মানে বিজ্ঞানসম্মতভাবে আমার ভেতরের লাংকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, এটা আমি কিভাবে আপনি বোঝাবেন আমাদেরকে? ধন্যবাদ আপনাকে। আসলে দূষিত বায়ু, আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস নেই তখন আমরা অক্সিজেনটাকে ভিতরে নিই, কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দিই। কিন্তু বায়ুমণ্ডলের দূষণের কারণে শুধু অক্সিজেন না, তার সঙ্গে ওজোন ঢুকছে, সালফার ডাইঅক্সাইড ঢুকছে, পার্টিকুলেট ম্যাটার কথা বলেছেন উনি, সেগুলো ঢুকছে, নাইট্রাস অক্সাইড ঢুকছে। এই প্রত্যেকটা জিনিসের একটা মাত্রা আছে। কিন্তু শুধু ঢোকার কথা ছিল অক্সিজেন। হ্যাঁ, ঢোকার না, সবগুলোই ঢুকবে, কিন্তু একটা পরিমিত মাত্রা থাকবে। আচ্ছা, তো কিন্তু পার্টিকুলেট ম্যাটারগুলো অনেক বেশি, এবং সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ওজোন অনেক বেশি। যার কারণে হয় কি, আমরা প্রথমেই জানি যে শরীরের প্রথম এক্সপোজ পার্ট হলো বাতাস। বায়ুমণ্ডল থেকে নিঃশ্বাস নিচ্ছি, সেটা আমাদের ফুসফুসে গিয়ে আমরা আবার প্রশ্বাস করে আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি। কিন্তু যেহেতু দূষণের কারণে অন্যান্য যে জিনিসগুলো ঢুকছে অতি মাত্রায় বেশি, এবং আজকে যদি আপনি ঢাকা শহরে দেখা থাকেন, আজকে প্রায় এর ইন্ডেক্স 224 সকালবেলা আমি ইন্টারনেটে দেখেছি।
তো এটা হলো ভেরি আনহেলদি অ্যামাউন্ট অফ আনএক্সপেক্টেড থিংস আর এন্টারিং ইন টু দ্য লাংস আদার দ্যান অক্সিজেন। তো সেই ক্ষেত্রে হয় কি সবসময় নিচ্ছি, মিনিটে 16-17 বার আমরা নিচ্ছি। এরকম নেওয়ার পরে হয় কি আপনার এই যেগুলো লাংসের ভিতরে গিয়ে শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি করে। তো অল্প সময় যদি থাকে তাহলে একরকম, কিন্তু আমরা কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছি, ইনডোরেও নিয়ে যাচ্ছি, আউটডোরও নিয়ে যাচ্ছি, আউটডোর তো বেশি। তো এই নেওয়ার কারণে গলনালী থেকে শুরু করে আপার এয়ারওয়ে থেকে লোয়ার এয়ারওয়ে প্রত্যেকটা জায়গায় ইনফ্ল্যামেশন তৈরি হয়, প্রদাহ তৈরি হয়। প্রদাহ তৈরি যেটা হয় সেটা হলো সবসময় মানুষের কাশি থাকে। শুধু তাই নয়, এই পার্টিকুলার মেটার ছাড়া এর সঙ্গে সঙ্গে এখন শীতকাল, শীতের মধ্যে কুয়াশা আছে, কুয়াশার মধ্যে যখন আমরা এই পার্টিকুলার মেটার মিলে তখন এটাকে বলা হয় স্মোক, SMOG স্মোক। এটার মধ্যে শুধু পার্টিকুলার ম্যাটার না, ধুলাবালুর সাথে ভাইরাসও ঢোকে, আচ্ছা, এবং সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া রাখে। যদি ক্রনিক ইনফ্লামেশনের হয়ে যায় লাংসে, আপারে এবং লোয়ার ওয়েতে, তখন কি হয়, তখন ইনফেকশন হয়। তখন দেখবেন যে এখন প্রায় প্রতি ঘরে ঘরে কাশি। কেন? ওই যে বলছেন বৃষ্টির সময় আমাদের ন্যাচারাল একটা থাকে, কম থাকে, দূষণ কম থাকে। এখন তো দূষণ কম নেই, আরও বাড়ছে। সেই বাড়ার কারণে ভিতরে আপার এয়ারওয়ে এবং লোয়ার এয়ারওয়ে ইনফ্লামেশন হয়, সাথে সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশনের আগে ভাইরাল ইনফেকশনটা বেশি হয়, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সিনসিটিয়াল ভাইরাস, এগুলো হয়। এবং এই কারণে আমরা প্রত্যেকে মাঝ বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স, ইভেন বাচ্চাদেরও এই ইনফেকশনটা বেশি হয়। কন্টিনিউয়াস আমরা সর্দি, কাশি, হাঁচি, শ্বাসকষ্ট ভুগতে পারি। এ হলো প্রাথমিক। এবং শেষ পর্যায়ে যেটা হয়, লাংসের ভিতরে আমাদের বায়ুথলি আছে, ওই থলিতে গ্যাসওয়াস এক্সচেঞ্জ হয়, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, অক্সিজেনটা আমরা ভিতরে নিয়ে নিই। যখনই ইনফ্লামেশন হয় তখন প্রপারলি অক্সিজেনটা নিতে পারছি না, কার্বন ডাইঅক্সাইডটা বের করতে পারছি না, যার কারণে রোগী শ্বাসকষ্ট ভুগতে থাকে, কন্টিনিউয়াসলি ভুগতে থাকে। খুব চমৎকার করে বলেছেন। অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, আপনার কাছে জানবো যে এই যে এত বড় একটি সমস্যা, আমরা আসলে সরকারে যারাই আসলে আছে এক ধরনের ওভারলুক করে যাচ্ছি, এগুলো নিয়ন্ত্রণে আসলে আইন কানুন কি আছে একটু মোটা দাগে? আমাদের এখানে বেশ কয়েকটা আইন আছে, যেমন আমাদের পরিবেশ আইনে বায়ু দূষণ নিয়ন্ত্রণের কথা বলা আছে। আমাদের যে ডিএমপি অ্যাক্ট আছে সেখানে মোটর গাড়িগুলা বা আমরা যেগুলো বলি যানবাহন, সেটার জন্য আছে। ইটভাটা নিয়ন্ত্রণের জন্য আইন আছে। আমাদের বায়ু দূষণ নিয়ন্ত্রণের একটা বিধিমালা আছে। একটা বায়ু দূষণ নিয়ন্ত্রণের আইনের প্রস্তাব করা হয়েছিল, সেটা পায় নাই। আইনের কাঠামো আমাদের কিন্তু আছে এবং আইনে সুস্পষ্ট বলা আছে, কিন্তু প্রয়োগের ব্যাপারে আসলে উদাসীন। মানে কি বলা আছে সেটি একটু জানতে চাই। আচ্ছা, যেমন আপনার ধরেন কালো ধোঁয়া নির্গমন করা যাবে না, খুব সাধারণ ভাষায় বলে ইট ভাটাগুলা নিয়ন্ত্রণ করার কথা বলা আছে। প্রথম ছিল ইটের চিমনিগুলো কতটুকু উঁচু হবে সেটা বলা ছিল। এখন ধরেন আস্তে আস্তে ইট ভাটার কনভার্ট করার জন্য একটা গভর্নমেন্টের ইয়ে আছে। সবচেয়ে পরে যেটা হয়েছে সেটা হচ্ছে বায়ু দূষণ যে বিধিমালা, সেই বিধিমালাতে আমাদের ডক্টর মহোদয় উনি বলেছেন যে ধুলা দূষণ একটা বড় বিষয়, এবং আমাদের প্রফেসর মহোদয় উনি হয়তো বলবেন যে ঢাকা শহরের ধুলা দূষণ একটা খুব বড় বিষয়, এবং সেই ধুলা দূষণের একটা বড় সোর্স হচ্ছে আমাদের কনস্ট্রাকশন যেগুলো। তো এখানে এই আইনে বলা আছে যে আপনি যখন কনস্ট্রাকশন করবেন সেটা কিভাবে করবেন, কাভার করে রাখবেন, পানি ছিটাতে হবে, যখন একটা ভবন ভাঙবেন কী প্রক্রিয়ায় ভাঙবেন, আপনি যখন যে গাড়িটা নিয়ে আসতেছে আপনার যে মালামাল, সেই মালামালটা আপনি কিভাবে করবেন, তারপর হচ্ছে আপনি যখন কোনো রাস্তা নির্মাণ করবেন সেটা করবেন। তো বায়ু দূষণ বিধিমালায় কিন্তু এটা খুবই স্টেপ ওয়াইজ বলা আছে। তারপর একটা আদালতের নির্দেশনা আছে, সেই নির্দেশিকার প্রেক্ষিতেও কিন্তু পরিবেশ অধিদপ্তর একটা নির্দেশনা করেছে এবং বিভিন্ন এজেন্সিরা দায়িত্ব দিয়েছে যে এজেন্সিগুলার দায়িত্ব এবং কার্যক্রম কী, যে কীভাবে তারা করবে। যেটা বললাম যে সিম্পল আমরা যদি ধুলা দূষণ করি তার জন্য বলা আছে যে আপনি যখন মাটিটা উঠাবেন এটা কাভার করে রাখবেন, এটাতে পানি ছিটাতে হবে, আপনার গাড়িটা যেটা প্রবেশ করবে সেটা কিভাবে করবে। তো সেই জিনিসগুলো সুস্পষ্ট এই আইনগুলোতে বলা আছে। ধন্যবাদ। ডক্টর কামরুজ্জামান, আপনার কাছে জানতে চাই যে এই যে দূষণের পার্সেন্টেজ যদি আমরা বলি, যে মানে কোন সোর্স থেকে কেমন দূষণ হচ্ছে সেটির পরিস্থিতি কীরকম, বা আমরা আরেকটি বিষয় আপনাকে বলি যে আমরা সারা পৃথিবীতে দেখি যে লোয়ার ইনকাম কান্ট্রি যেগুলো আছে তাদেরকে যে জাহাজ শিল্প বা অন্যান্য অনেক কিছু দেয়া হয়, তারা কম টাকাতে কাজটা আসলে নিয়ে যাচ্ছেন।
কিন্তু সাফারিংস বা সাফারার হচ্ছে আসলে আমার দেশের মানুষ। এই বিষয়গুলো দূষণের সঙ্গে জড়িয়ে আছে কিনা? জি, অবশ্যই আমাদের উৎসগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে, বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে হলে। এবং 2016-17 সালে যখন আমাদের গড় বায়ুমান, অ্যানুয়াল বায়ুমানটি 60 থেকে 62 মাইক্রোগ্রামে ছিল, এখন যেটি 80-85 মাইক্রোগ্রামে চলে আসছে। 8 বছরের ভিতরে মোটামুটি 24-25 মাইক্রোগ্রাম বৃদ্ধি পেয়েছে। সেই জায়গায় আমাদের উৎসগুলো যেই টাইপ সেটি কিন্তু পরিবর্তন হয় নাই, শুধু পরিবর্তিত যে জায়গাতে হয়েছে, আগে ইটের ভাটা থেকে প্রায় 57-58 ভাগ বায়ু দূষণ হতো, এখন ইটের ভাটাতে সেই দূষণের প্রপোর্শনাল পজিশনটা 30-32% মানে আসছে। এটা হচ্ছে চিমনি উঁচু করে দেওয়ার কারণে? নট এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি এটা হলো অন্য সেক্টরের দূষণের পরিমাণ বৃদ্ধি পাওয়াতে ইটের ভাটার প্রপোর্শনটা কমে আসছে। অর্থাৎ নাম্বার অফ ব্রিকলিনস কিন্তু কমে নাই, বরং বেড়েছে, এবং তাদের দূষণের পরিমাণও কোয়ান্টিটি হিসাবে বা ভলিউম হিসাবে সেটি কমে নাই। কিন্তু উঁচু করলে কি আসলে কোনো লাভ হয় কিনা? যে উঁচু করার ব্যাপারে যে বলা হয় বা নাগরিক ভোগান্তিটা, অর্থাৎ ওই এলাকার আশেপাশে জায়গাতে দূষণটা কিছুটা কম অনুভূত হয়, কিন্তু লোড পৃথিবীতে বাড়ে, ওভারঅল বাড়বে। আপনার এই ভলিউম তো আমাদের অ্যাটমসফিয়ারে যাচ্ছে, এটা ট্রান্সবাউন্ডারি একটা বিষয়। কিন্তু আমার এলাকাতে ক্ষতি কম আসলে তৈরিও করতে হবে, বা ইট তো তৈরি করতে হবে, সেটির তাহলে অন্য কোনো পথ আছে? হ্যাঁ, সেটি অবশ্যই আছে। আমি যদি 5টা উৎসকে কানেক্ট করি তাহলে আরো একটু সহজ হবে। সো একটা হলো ইন্ডাস্ট্রি সেক্টর এবং ইটের ভাটা সেক্টর, সেখানে প্রপোর্শনালি এখন কমে এসে বাড়লো কোথায়? আমাদের নির্মাণ কাজের ক্ষেত্রে বেড়ে গেছে, যেখানে আজ থেকে 7-8 বছর আগে 15%-16% নির্মাণ কাজ থেকে বায়ু দূষণ হতো, এখন সেটি 30% থেকে 32-33%, সেটি এখন 1 নাম্বার সোর্স হিসাবে পরিগণিত হচ্ছে। আবার যেই ট্রান্সপোর্ট সেক্টরের যেই দূষণ, সেটি আবার এই যে ফসিল ফুয়েল ব্যবহার করার কারণে, পুরানো ইঞ্জিনের গাড়ি ব্যবহার করার কারণে সেখানে প্রায় 15 ভাগ আছে। আমাদের বর্জ্য পোড়ানো থেকে 7-8 ভাগ আসে, গৃহস্থলীর রান্নাবান্না থেকে 8-10 ভাগ আসে, এবং সবশেষে সেটি হলো যে ট্রান্সবাউন্ডারি, অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র থেকে শুষ্ক মৌসুমে এই দূষণটি আসে। সামগ্রিকভাবে আমরা যখন উৎসগুলো চিহ্নিত করেছি, তার মানে আমরা কিন্তু ইন্টারভেনশনে যাওয়া সহজ ছিল, কারণ অনেক ক্ষেত্রে এই উৎসগুলোই চিহ্নিত করা যেত না। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে সেই জায়গাতে আমরা কাজ করতে পারি নাই। আমরা পুরানো যানবাহনগুলোকে ফেজ আউট করার প্রজ্ঞাপন দিয়েও 2 সপ্তাহ আগে সেটি আবার উইথড্র করা হয়েছে, যেগুলো 20 বছরের পুরানো। আবার ইন্টারভেনশন হিসেবে ইটের ভাটা, যেগুলো তাইম ভাই একটু আগে বললেন যে সেগুলো দূষণ করছে, কিন্তু আইনও আছে, এবং 2025 সাল নাগাদ পোড়ানো ইটের পরিবর্তে সরকারি কাজে 100 ভাগ ব্লক ইট ব্যবহার করার একটি পরিপত্র কিন্তু পাশ হয়েছিল। সেটি যেখানে 100% এই 2025 সালের ভিতরে করার কথা, সেখানে এখনও পর্যন্ত 4%-5%ও ব্যবহার নিশ্চিত করতে আমরা পারিনি। আবার আমাদের যে শিল্পগুলোকে দূষণমুক্ত করার কোনো পদক্ষেপ আমরা নিতে পারি নাই। সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় দিনে দিনে আরও বেশি অব্যবস্থাপনার দিকে যাচ্ছে, বর্জ্য যেখানে সেখানে পুরানো হচ্ছে। এই সামগ্রিক অবস্থাতে বায়ু দূষণ কমানোর মতো সিগনিফিকেন্ট কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করি নাই, এবং পরিবেশ অধিদপ্তরের যে এক্সিস্টিং জনবল, বাজেট, অর্থাৎ যে ক্যাপাসিটি রয়েছে, এই ক্যাপাসিটিতে যদি আমরা পরিবর্তন না আনি, আগামী 10-15 বছরেও আমরা তেমন কোনো উন্নতি লাভ করতে পারবো বলে মনে করেন? আমি একেবারে ইয়েস নো ভেরি গুড এই স্টাইলে জানতে চাই যে আপনি দেখবেন যে ওষুধের ইন্ডাস্ট্রি কত বড়, স্বাস্থ্যের পরিধি কত বড়, পরিবেশের পরিধি কত বড়, কিন্তু নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকে ইচ্ছায় বা অনিচ্ছায় এত ক্ষুদ্র করে, মানে এত দুর্বল করে রাখা হয়, মানে সে আসলে মানে এত কিছুর নাগালি আসলে পাবে না। পরিবেশের ক্ষেত্রে তাই কিনা? হ্যাঁ, পরিবেশ ক্ষেত্রেও একই বিষয়টি হচ্ছে। আমরা ঢাল তলোয়া ছাড়া নিধিরাম সর্দার টাইপের অর্গানাইজেশন তৈরি করে রাখছি, যাদের কাগজে হয়তো কিছু ক্ষমতার কথা বলা হয়েছে, কিন্তু ওই ক্ষমতা ইমপ্লিমেন্ট করার জন্য যে লোকবল এবং বাজেট দরকার সেটি দেওয়া হয় না। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। পরিবেশ অধিদপ্তরের গত 11-12 বছরের বার্ষিক গড় বাজেট 1100 কোটি টাকা থেকে 1500 কোটি টাকার মধ্যে, আর ওয়াসার এক একটা প্রকল্পই 20,000-25,000 কোটি টাকার একটি প্রকল্প থাকে। অর্থাৎ অন্য মন্ত্রণালয়ের একটি সংস্থার বার্ষিক বাজেট এখানে টোটাল মন্ত্রণালয়ের বাজেটের অন্তত 10 গুণ বেশি। এর মধ্যে তো আসলে শুভঙ্করের ফাঁকি রয়েছে, এটা বোঝা যায়। আমরা আসবো, আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার মাহবুবুল ইসলাম, আপনার কাছে জানবো যে আপনি যেভাবে আসলে ব্যাখ্যা করলেন, মানে এটি
সাধারণ মানুষও যতক্ষণ পর্যন্ত ওই চিত্রটা দেখতে না পাবে সেটি তো আসলে বোঝার কথা না যে আসলে ভেতরে আমার কি চলছে। যেমন আমরা রক্ত ব্লকের ক্ষেত্রে বা ওই যে আমরা রিং পরানোর কথা যে বলি, মানে সেটি যেমন দেখা যায়, আপনি এটি কি কোনো চিত্রের মাধ্যমে বা কোনো পরীক্ষার মাধ্যমে একটা মানুষকে দেখতে পাবে যে আমার ভেতরের কন্ডিশনটা কীরকম বা কিভাবে ব্লক হচ্ছে? মানে আমার কিউরিয়াসিটি থেকে আপনার কাছে জানতে চাচ্ছি। ঠিক, খুব ভালো প্রশ্ন করেছেন। ব্যাপারটা হলো আসলে এই বায়ু দূষণ কিন্তু একটা সাইলেন্ট কিলার। জি, সাইলেন্ট কিলার। আমরা বুঝতে পারছি না আসলে কি হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হলো যে বাতাস মানে দূষণ প্রিয় বাতাসটা ঢুকতেছে, ঢোকার পরে লাঙে ক্রনিক ইনফ্লামেশন করছে। এখন এগুলো পরিমাপ করার জন্য প্রথমেই আমরা রোগীটার হিস্ট্রি নেই, হিস্ট্রি নিয়ে দেখি সে কোথায় কাজ করে। যেমন একজন ফার্মার, সে যদি মাঠে কাজ করে তাহলে ফার্মার থেকেও একটা বায়ু দূষণ আছে। যারা ওই মাঠে যখন ধান কাটে, যখন ওটা শুকিয়ে যায়, সেটা একটা। ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে ওরাও কিন্তু ওখানে বায়ু দূষণ। ওই যে ব্রিক ক্লিনের ওটা যারা ওখানে কাজ করে ধুলাবালুতে, অনেক অনেক শিশুরা আছে যারা কাজ করে বিভিন্ন ফার্মে, পোলট্রি ফার্মে, রিক্সা চালক চালাচ্ছে, এ তো আছেই। আর আমাদের শহর জীবনে যদি চিন্তা করেন তাহলে দেখা যাবে যে আমরা উই আর অলওয়েজ এক্সপোজড বাই ট্রান্সপোর্ট ফিউমস, সব দেখে গাড়ি ঘোড়ার যে, তো এইগুলো ঢোকার কারণে তো ইনফ্লামেশন, এই যে বায়ু দূষণটা হচ্ছে। এখন কীভাবে বুঝবো আমি, সে প্রশ্নটা আপনি করেছেন। তাহলে হিস্ট্রি নিয়ে একটা বুঝবে যে কোথায় সে কাজ করে, যে অকুপেশনাল অর আরবানাইজেশনের কারণে, ডেভেলপমেন্টের কারণে যারা টাইলস কাটে তারাও কিন্তু ওই দূষণ ওইটা ঢুকে। তো এইরকম করে করে আমরা অনেক পরীক্ষা করতে পারি। প্রথমে আমরা সাধারণত একটা রক্ত পরীক্ষা করি, তাতে আমরা কিছু দেখি যে রক্তে কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন আছে কিনা। সেকেন্ডলি আমরা বুকের একটা এক্সরে করি। এই দুটো হলো আমাদের কমন। এছাড়া আমরা লাং ফাংশন টেস্ট করতে পারি অনেক রকম। লাং ফাংশন টেস্টের মধ্যে একটা আছে স্পাইরোমেট্রি, কিছুক্ষণ আগে আমরা আলাপ করছিলাম। এটা দিয়ে আমরা বুঝতে পারি যে তার শ্বাসকষ্টের মাত্রাটা আসলে আছে কিনা, থাকলে কোন মাত্রা, স্টেজ 1 আর 2, 3, 4 আমরা ভাগ করতে পারি। অ্যাজমা, সিওপিডিতে আমরা এরকম স্টেজ করে আমরা ঠিক চিকিৎসা নির্ধারণ করি। একটা সাধারণ মানুষ যার কোনো সমস্যা নেই সেও তো একটু চেক করে দেখতে পারে তার কি অবস্থা। সমস্যা থাকবেই। ন্যাচারালি কি হয়, 25 ইয়ার্সের পরে লাং ফাংশন ডিক্লাইন করে, কমে যাচ্ছে। আচ্ছা, এবং 40 আমাদের দেশে মানুষের কিন্তু 25 ইয়ার্স পরে খুব র্যাপিডলি ডিক্লাইন করে। তো ডিক্লাইন করা, আর যদি পলিউটেড এয়ার ঢোকে তাহলে তো আরও বেশি র্যাপিডলি ডিক্লাইন করবে। আর একবার যদি অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি হয়, অক্সিজেন লাগে, নেবুলাইজেশন লাগে, ট্রিটমেন্ট লাগে, তাহলে আরও খারাপ হয়ে যায়। তো গ্র্যাজুয়ালি আমাদের দেশের প্রায় সব মানুষই এই বায়ু দূষণের আক্রান্ত। তো এই পরীক্ষাতে, এছাড়া আরও পরীক্ষা ডিএলসিও আছে, 6 মিনিট ওয়াকিং টেস্ট আছে, আমরা বিভিন্ন পরীক্ষা করতে পারি। তারপরে মেথাকুলিক চ্যালেঞ্জ টেস্ট, বিভিন্ন রকম পরীক্ষা আছে। তো সেইটা যার জন্য যেটা প্রযোজ্য সেইটাই আমরা অ্যাডভাইস করে থাকি অলওয়েজ। এইভাবেই আমরা নির্ধারণ করে থাকি। স্যার আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট মাহবুবুল আলম, আপনার কাছে জানবো যে আমাদের যেমন একটু এলোমেলো বিক্ষিপ্তভাবে আইনগুলো বা এখানে বিধিগুলো আসলে আছে, মানে ফাঁক ফোকর দিয়ে বের হওয়ার অনেক পথ আছে, আবার আইনগুলো আসলে আমরা তৈরিই করিনি যাতে আসলে কাউকে ঠিকমতো আসলে ধরা যায়। মানে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভগুলো কীরকম, সেখানে বায়ু দূষণ রোধের ব্যাপারে কতটা কঠোরতা আছে আর আমরা কত সহজ অবস্থায় আছি, এটি যদি একটু কম্পেয়ার করেন। আমি আমাদের থেকে শুরু করি। যেমন আমরা এখানে যারা বসে আছি হয়তো অনেকে জানি না যে বায়ু দূষণ হলে আমি কী করব, নাগরিকরাও জানে না যারা দেখছে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে এজেন্সির দুর্বলতা। যেমন ধরেন 999-এ ফোন দিতে হবে। পুলিশের ক্ষেত্রে আমরা জানি যে আমার একটা ইমার্জেন্সি হলে, ক্রাইম হলে আমি 999-এ ফোন দেবো, এটা একটা ভালো ব্যবস্থা। বায়ু দূষণের ক্ষেত্রে আমার এরকম কোনো সহজ নেই। বায়ু দূষণ বলেন বা এনভায়রনমেন্টাল পলিউশনের ক্ষেত্রে, যেটা এখন আমাদের জীবনের জন্য একটা খুব বড় বিষয়। বাংলাদেশের আইনের এবার সমস্যা বলি যে এই আইনগুলো তৈরি করা হয় যে নাগরিককে অধিকার হরণ করার জন্য। আচ্ছা, যেমন ধরেন এই পরিবেশ আইনে আপনি নাগরিক হিসেবে আপনার অভিযোগ দেওয়ার, মামলা করার কোনো ক্ষমতা নাই। হয় আপনার রিট করতে হবে, আর নয় হচ্ছে যে মহাপরিচালক যদি মনে করেন উনি করবেন, সেজন্য উনি তখন এটা হবে। আর নয়তো আপনার 60 দিন ওয়েট করতে হবে। অর্থাৎ আপনি অভিযোগ দিবেন, দেওয়ার পরে 60 দিনের জন্য ওয়েট করবেন, তারপর এটা আদালতে, আপনি পরিবেশ আদালতে মামলা করতে পারবেন। পরিবেশ আদালত আবার সব জায়গায়ও নাই। এই যে দেখেন নাগরিক কেন আপনার 60 দিনের মধ্যে বায়ু দূষণের তো কারণ হারাই যাবে। আপনার ধরেন আপনার এলাকায় একটা কনস্ট্রাকশন হচ্ছে, বায়ু দূষণের আপনি দেখলেন, অভিযোগ দিলেন, 60 দিন পর বিল্ডিং উঠে গেছে। হ্যাঁ,
বিল্ডিং উঠে গেছে, এর মধ্যে আপনার যে করে, এটা হচ্ছে আইনের বিষয়। এই মাইন্ডসেটটা খুবই বড়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে মনে হয়েছে এই আইনের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমাদের দেশে দুইটা আছে, হয় আপনি কোর্টে রেগুলার কোর্টে যাওয়ার বন্ধ, আরেকটা হচ্ছে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট কোনোভাবেই একটা দেশের একমাত্র আইন প্রয়োগের ব্যবস্থা হইতে পারে না। বাংলাদেশের মতো দেশগুলোতে আপনার চিন্তা করতে হবে মাল্টি সিস্টেম। আমি যেটা এবার আইনের প্রয়োগে চলে আসি, আমার দেশে খোদ আইন ভাঙতেছে হচ্ছে এজেন্সি। যেমন ওয়াসার কথা বললো, ওয়াসার কাজ হচ্ছে আমরা পরিদর্শন করছি, আমাদের বায়ুমণ্ডল ক্যাপস সহ আমরা কাজ করতেছি। আমরা দেখতেছি যে যত জায়গায় রাস্তা খোঁড়াখুড়ি করতেছে, মেট্রো রেল, ওয়াসা, ইভেন আপনার আমাদের যে ফ্লাইওভার যারা বানাচ্ছে, প্রত্যেকেই আইন ভঙ্গ করছে। জনগণ, সাধারণ মানুষের জন্য আইনের আমরা আপনার কাছে আসবো। আমি খালি ডক্টর কামরুজ্জামান আপনার কাছে জানতে চাই যে পিচ ঢালা রাস্তার পরিবর্তে আমরা যে সড়কে ঢালাই রাস্তা তৈরি করছি, এটা কি দূষণ বাড়ায় কিনা? জি, আমাদের যত ওয়েদারিং সাপোর্টিং, অর্থাৎ ওয়েদারিং বেশি হবে এই ধরনের ঢালাই দিয়ে নির্মাণ কাজ যত করব আমরা, তত বেশি এটা ভেঙে ভেঙে বাতাসের সাথে মিশে দূষণটা আরো বেশি বাড়বে। তারপরে আমরা এমন স্টেপ নিচ্ছি যাতে দূষণ কমানোর পথ আসলে আমাদের কাছে নাই। এটি হচ্ছে, আমি প্রথমেই বলে আসছি যে গত 2 যুগ ধরে বায়ু দূষণ কমানোর জন্য আসলে টেকসই, দৃশ্যমান, ফিজিবল কোনো পদক্ষেপ আমরা নিতে পারি। আমি শুধু ছোট করে জানতে চাই যে ইন্টারন্যাশনাল এই পরিস্থিতিগুলো কেমন, সেই লগুলোতে আসলে কি আছে? বাইরের দেশে ধরেন অন্যান্য দেশগুলোতে এনফোর্সমেন্ট এজেন্সিগুলো খুবই সক্রিয়। যেমন একটা হচ্ছে, আমি যেটা আবার বলতে, নাগরিকের ওইটা আছে এনভায়রনমেন্টাল যে এজেন্সি আছে তার পাওয়ার অনেক। আচ্ছা, সে অন্য একটা এজেন্সির উপর এনফোর্স করতে পারে। আমাদের দেশে সেই এনফোর্সমেন্ট ক্যাপাসিটি মেকানিজমটা ডেভেলপ করা হয় না। যেমন ধরেন একটা এজেন্সি করতেছে, তখন এনভায়রনমেন্টের মিনিস্ট্রি এসে যে তাকে বন্ধ করে দেবে, সে মেজার কিন্তু আমরা দেখি নাই। আমাদের কাছে এরকম প্রেসিডেন্ট নাই যে ঠিক আছে বাংলাদেশে সবচেয়ে বড় নির্মাণ কাজ করতেছে। এটা একটা জিনিস হচ্ছে যে আইনের ক্ষেত্রে যেটা দুর্বলতা, একটা হচ্ছে কমপ্লেইন সিস্টেম, অ্যান্ড দেন মানে এজেন্সিগুলার স্বপ্রণোদিত অ্যাকশন নেওয়ার কথা। পরিবেশ অধিদপ্তরের ক্ষমতাটা হচ্ছে তাকে ভারপ্রাপ্ত মহাপরিচালককে ভারপ্রাপ্ত থানার কর্মকর্তার মতো ক্ষমতা দেওয়া হয়েছে। সে আমল নিতে পারে এবং সে অ্যাকশন করতে পারে। কিন্তু তার যে মেকানিজম, এখন এনভায়রনমেন্টাল, উনি যেটা বললো যারা পলিউশন করে, ইট ভাটা বলেন, তারা বেশ বড় মাসেলসম্যান, বা তারা ধরেন বালু ইয়ে করতেছে, বা নর্মাল কনস্ট্রাকশনের যারা কাজ করতেছে। সেক্ষেত্রে আমার এজেন্সির কী থাকতে হবে? এজেন্সির অন্য ইকুইপমেন্ট থাকতে হবে। সে কমপ্লেন নেবে, সে অ্যাকশনে যেতে পারবে, সে পরিদর্শন যাবে। এই এনফোর্সমেন্ট মেকানিজম নাই। ইভেন একটা ধরেন এনফোর্সমেন্ট ম্যানুয়াল নাই। পুলিশ যেমন আমাদের কাজ করে, পুলিশের যেমন একটা প্রবিধান আছে, পুলিশের যেমন একটা ম্যানুয়াল আছে, তারা কীভাবে অপারেশন করবে, তার একটা প্ল্যান আছে, অ্যাকশন আছে, তার একটা প্র্যাকটিস আছে, এটা কিন্তু আমার পরিবেশ অধিদপ্তরের নেই। আচ্ছা, আমি এখানে ডক্টর কামরুজ্জামান আপনার কাছে জানতে চাইবো যে যেমন আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে দেখি যে কারো কোনো অভিযোগ যদি চিকিৎসকের বিরুদ্ধে বা হাসপাতালের বিরুদ্ধে থাকে, তাকে বিএমডিসিতে এসে একটি অভিযোগ দায়ের করতে হয়। সেই অভিযোগ নিষ্পত্তি হতে 2 বছর, 3 বছর, 10 বছর পর্যন্ত আসলে রেকর্ড আছে। তারপরেও দেখবেন যে একটা আওয়াজ হয় গণমাধ্যমে যে ভুল চিকিৎসা, আমরা হয়তো দেখার আগেই বলে দিই, মানে এটাও আসলে ট্রিটমেন্টটা আসলে অনেক সুন্দর না। কিন্তু সেটি তো স্বাস্থ্যের হ্যাজার্ড বা মারা গেছে বলে উনি দেখতে পেলো বা জানলো যে কাউকে অভিযোগ করা যাচ্ছে। পরিবেশের ক্ষেত্রে তো ল এনফোর্স এজেন্সি বা যাকে আপনি বলেন, সে তো জানেই না যে পরিবেশের কারণে এই ঘটনাগুলো ঘটছে। অভিযোগ তো আসলে অনেক পরের ব্যাপার। মানে এইগুলোকে আসলে স্পষ্ট কিনা আমাদের জনসাধারণকে আমরা বুঝাতে পেরেছি কিনা? কারণ যেমন দেখেন যে যতক্ষণ পর্যন্ত মানে একটা হচ্ছে পলিটিক্যাল উইলের একটা ইস্যু আছে, আর একটা হচ্ছে সাধারণ মানুষ যতক্ষণ পর্যন্ত নিজে না বুঝতে পারছে। যেমন এই যে আতশবাজির ক্ষেত্রে আমরা এই বছর কেবল দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে। পরিবেশ দূষণের ক্ষেত্রে মানে এইটাকে জনসাধারণের মাথায় নিয়ে যাওয়া, সচেতনতা বাড়ানো বা কতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই এন্ডে কোনো কাজ আসলে হয় কিনা? দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। আমরা ভীষণভাবে আইনের প্রতি অশ্রদ্ধাশীল, বিশেষ করে পরিবেশ আইনগুলোর বিষয়ে, এবং আমাদের সচেতনতার মারাত্মক ঘাটতি রয়েছে। আমরা ততক্ষণ পর্যন্ত এটি কনসিডারেশন আনি না যতক্ষণ পর্যন্ত আমি নিজে হসপিটালে যাই না। আবার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আমাদের ডাক্তার ভাই এখানে আছেন, ডেফিনেটলি উনি ভালো বলতে পারবেন আদৌ রুগীকে ওনারা এইটুকু বলেন কিনা যে আপনার এই সমস্যাটা এই দূষণের কারণে।
নাকি ওনারা বলে যান যে আপনার এই ট্রিটমেন্ট দরকার, অর্থাৎ রোগীরাও হয়তো কী কারণে সমস্যাটি হচ্ছে সেটি যে এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে সেটি হয়তো শুনতে আগ্রহী থাকে না। এটা কম্পারেটিভলি কেমন হয় যদি মনে করেন হিস্ট্রিতে জানে যে লাকড়ি চুলা ব্যবহার করছে, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকটা বলে দেন যে আপনি ওই হিস্ট্রিতে, কিন্তু ওভারঅল যে কত ধরনের দূষণ আছে বা কি আছে এটা নিয়ে আমার মনে হয় না যে স্যার বিস্তারিত আলোচনা হয় কি। আমি এবার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে আমি চিকিৎসককে সঙ্গে নিয়ে আমি ওয়ার্ডে গিয়েছি। আমি বলেছি যে দেখেন যে রোগীর মানে দূষণের এফেক্ট আছে এই রোগীগুলোকে আপনি বের করে দেন। তো হয়তো একজন বা দুজন আমাকে বের করে দিয়েছেন, কিন্তু পরিচালক কিন্তু পরে আমাকে বলল যে যত রোগী এখানে আসছে সবারই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দূষণের একটি প্রভাব আসলে আছে, নতুবা সে এখানে আসতো না। এক্স্যাক্টলি, সেটা আমি দুটো উদাহরণ দিচ্ছি আপনাকে। দেখুন, আমাদের এনভায়রনমেন্টাল পলিউশনের সাথে আমাদের চিকিৎসার যে সমন্বয়টা দরকার, আপনি কি নিজে কোথাও শুনেছেন যে কোনো ডাক্তার কোনো রোগীকে বলছে যে সকালবেলা আপনি হাঁটতে যাবেন না? বাংলাদেশে কি আমরা এটা শুনেছি? আমি শুনিনি, বরং সকালবেলায় হাঁটার জন্যই তো সবাই বলা হয়। কিন্তু আমাদের পলিউশন ডাটা বলছে 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দূষণের সময়টি হলো ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত। এটার কারণটা কি? এটির কারণ বেশ কয়েকটি বিষয় আছে। রাত্রের বেলা যখন ঝাড়ু দেওয়া শুরু হয় রাস্তা পরিষ্কার করার জন্য, তখনই 1500 ঝাড়ু দেন ঢাকা শহরে, এবং এই ঝাড়ু ম্যানুয়াল সিস্টেমে ধুলাবালি উঠতে থাকে। সারা ঢাকা শহরে যত নির্মাণ কাজ হয় সবগুলোর নির্মাণ সামগ্রী রাত্রে 10টা 11টার পরে খোলা ট্রাকে প্রবেশ করে। এছাড়াও আর বর্জ্য পোড়ানোগুলো রাত্রেবেলা হয়। ঢাকার চারপাশে ইটের ভাটাগুলো রাত্রে পোড়ানো, ইট পোড়ায়। ইন্ডাস্ট্রিগুলো, রোলিং মিলগুলা যেগুলো কাশপুর ব্রিজের পাশে আমাদের কেরানীগঞ্জে বিভিন্ন জায়গা আছে স্টিল রোলিং মিল, যেগুলো প্রচুর ধোঁয়া এবং ব্ল্যাক কার্বন তৈরি করে, এগুলো রাত্রেবেলা হয়। সো রাত্রে দূষণ বাড়ানোর জন্য যা পদক্ষেপগুলো নেওয়া দরকার, অ্যাক্টিভিটি সবগুলোই কিন্তু রাত্রে হয়ে থাকে। রাতে পৃথিবী শান্ত হয় কিন্তু দূষণ জাগতে থাকে। আমরা টক্সিক একটা সিটিতে তখন প্রবেশ করি, এবং বাইরে দূষণ থাকলে এটি ঘরের ভিতরেও যাবে। সো ওভারঅল তাহলে কি সকালে হাঁটাটা বন্ধ করে দিতে হবে? না, হয়তো বন্ধ করা প্রয়োজন পড়বে না যদি আমরা কিছু প্রিকশনগুলো নিই, কারণ দূষণ ছাড়াও আবার কতগুলো পজিটিভ বিষয় আছে সকালে হাঁটার। মুক্ত বাতাস থাকা, আবার সূর্যের আলো যেটা, সেটা অন্যান্য ফ্যাক্টরগুলো, শরীরের ঘুমের থেকে জেগে শরীরের মেটাবলিজম বা অন্যান্য বিষয়গুলো আছে। তাহলে সকালে হাঁটবো আমরা, কিন্তু নির্মল বায়ুর জন্য যে প্রচেষ্টাটা সেটি হয়তো ব্যাহত হবে। সেখানে আমরা বিশেষ পদক্ষেপ হিসাবে মাস্ক ব্যবহার করতে পারি। অর্থাৎ এই পলিউশন ডাটার সাথে হেলথ ডাটার যে কম্বিনেশনটা, সেটা হওয়াটা খুব জরুরি। টেবিলে বসার ব্যাপারটা আমরা আসলে দেখি না। যখন হয়তো আপনারা আলোচনা করছেন সেখানে হয়তো আমরা চিকিৎসকদেরকে কম দেখি, বা চিকিৎসকদের বিশাল সেমিনারে হয়তো পরিবেশ দূষণ নিয়ে যারা কাজ করছে তাদেরকে দেখি না, যেমন আমরা আজকে হয়তো তিন পক্ষের মানুষকে আসলে এক জায়গায় করেছি। আমরা ফিরছি আলোচনায় আরো একটি ছোট্ট বিরতি নিয়ে, তারপরে আবার কথা বলবো। ডাক্তার মাহবুবুল ইসলাম, আপনার কাছে একটু জানবো যে এসি গাড়ির ভেতরে আমরা যখন থাকি, বা যখন চারিদিক থেকে এক ধরনের সিলগালা করে রাখা হয় যে দূষিত বায়ু হয়তো ঢুকতে পারছে না, আমরা হয়তো এই ঘরের ভেতরে বসে আছি, এবং আমরা যখন বাইরে থাকি, আমি মাস্ক দিয়ে হয়তো অনেক কিছুকে আটকে দিতে পারলাম, কিন্তু যতটুকু ঢুকছে সেটিও তো আসলে দূষিত বায়ু। এই জায়গাতে পরিত্রাণের ব্যক্তিগত মেকানিজম কিছু আছে কিনা, বা আমরা কতটুকু আসলে সুরক্ষা চাইলেও নিতে পারি? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন হলো যে আসলে এসি গাড়িতে যখন থাকি তখন ন্যাচারালি তো সার্কুলেশনটা হয়, গাড়ির ভিতরের এয়ারটাই রিসার্কুলেট করে, বাইরে থেকে আসে না, গ্লাস আটকানো থাকে। তো ওইখানে কিছুটা তো আপনি প্রোটেকশন পাচ্ছেন। আর একটা হলো বাইরে যখন বেরোবেন তখন তো আপনার মাল্টিপল। তো একটা প্রশ্ন আসছিল এর আগে যে আমরা ডাক্তাররা বলি কি না পেশেন্টদের, এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। সত্যি কথা বলতে গেলে ডাক্তারদের যে কাউন্সেলিংটা দরকার, যারা দোজ হু আর রেসপিরেটরি পেশেন্টস, আমরা পালমোনোলজিস্ট, রেসপিরেটরি ফিজিশিয়ান, আমরা মোটামুটিভাবে আমরা এই কাউন্সেলিংটা করি। এখন এই রোগী তো খালি আপনাদের কাছে যায় না, আমাদের কাছে এগুলো আসে বেশি। আমরা এগুলো কিন্তু কাউন্সেলিং করে দিই যে আপনি কিন্তু মাস্ক ইউজ করবেন, এবং আপনার এই পরিবেশ থেকে দূরে থাকতে হবে, আপনাকে এই জব চেঞ্জ করতে হবে। বহু এক্সপেট্রিয়েট প্রবাসী কর্মচারী আসে, তারা কাজ করে আপনার মরুভূমিতে, প্রচুর ধুলাবালু, ওখানে অনেক কিছু, তারা আমার কাছে আসে, আমি পপুলার প্র্যাকটিস করি, ওখানে আসে। তো ওখানে আসলে পর আমরা কিন্তু বলি যে আপনার এই জবটা চেঞ্জ। কেউ করে হলো বেকারিতে
বেকারির ওই জবটা চেঞ্জ করতে হবে, এইগুলো বলে দিই। কেউ করে কনস্ট্রাকশন ফ্যাক্টরিতে, ওদের আমরা বলে দিই, আমরা কাউন্সিলিং করি। সেটা হয়তো আপনি বলেন বা অনেকে হয়তো বলে, কিন্তু মানে একদম সবার বলা হয় না, বলা হয় টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, এটা বলা হয় না বা এত সময় দেওয়াও হয় না। আরেকটা প্রশ্ন হলো যে এই আমরা আপনি এখন দেখেন যে আসলে আরবানে একরকম প্ল্যানিং থাকতে হবে আর রুরালে একদম প্ল্যানিং থাকতে হবে। আরবানের প্ল্যানিংটা যেটা স্যার, আমি প্ল্যানিং এ মনে করেন এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র তো এখানে ব্যর্থ, আপনি যদি একদম সোজা ভাষায় বলেন। কিন্তু রাষ্ট্র নাই, আমি ভুলে গেলাম যে এই দেশে রাষ্ট্র বলে কিছু নাই। আমি তো একজন ব্যক্তি, আমাকে বাঁচতেই হবে। আমার হাতে কি কি পদক্ষেপ আছে, আমি কি নিতে পারি? বাঁচতে হলে যদি আপনাকে আউটডোরে আপনি যখন যাবেন, প্লিজ ইউজ ফেস মাস্ক ফ্রম জানুয়ারি অথবা নভেম্বর বা ডিসেম্বর, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। এই সময় করতেই হবে, নিতেই হবে। ইউজ ফার্স্ট মাস্ক এনিবডি সারা বছর। যাদের লাং ডিজিজ থাকে, ওদের তো নিতেই হবে, সবাই ইন জেনারেল নেওয়া উচিত, জি, ইরেসপেক্টিভ অফ সেক্স। তার তো অনেকে আছে, তো ধরেন ফিমেলরা মেকআপ পরে আসে, ওদের তো সেফ থাকে। 2 নম্বর হলো বাচ্চাদেরকে অভ্যাস করানো, বাচ্চাদের স্কুলেও। আর যখন রেনি সিজন আসে, রেনি সিজনের সময় ধরেন কিছু টাকা পয়সা থাকে, সেখানে একটু রিল্যাক্স থাকতে পারে, এগুলো মাস্ক ইউজ করা। 2 নম্বর অ্যাওয়ারনেসটা বাড়াইতে হবে যে আসলেই কিন্তু ঢুকছে, এবং আমরা অ্যাট প্রেজেন্ট উই আর ইন পার্পল স্টেজ, মানে 0 থেকে 300 পর্যন্ত এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আছে। লাস্ট ইন্ডেক্সে মানে 0 থেকে মানে আমরা আজকে আমি মানে সকালে মর্নিংয়ে 224, 200 থেকে 300 মাঝখানে, 300 মানে একেবারে এমার্জেন্সি। আমরা তো ভেরি আনহেলদি। সুতরাং আমাদের এইটাকে মাথায় রেখে আমাদের এইটাকে প্রিভেনশন করার জন্য যা যা করা দরকার। স্যার, আরেকটা যেমন উনি বলছিলেন যে হাঁটার যে সময়সূচিটা যেমন 8টা পর্যন্ত থাকে, এটা আমি শুনিই নাই, আজকে শুনলাম, খুব ভালো লাগলো। ভেরি গুড কোশ্চেন। এটা সেক্ষেত্রে আমি নির্মল বায়ু নিতে গিয়ে তো এক হচ্ছে আমি হাঁটতে গিয়ে অন্য রোগ কমানোর চেষ্টা করছি, কিন্তু দূষিত বায়ু নিয়ে আমি আবার আরেক দিক থেকে আবার ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাহলে এখানে টাইমিং এরও একটু চেঞ্জ করা উচিত কিনা, আপনি কি মনে করেন? সকালবেলা বায়ু দূষণটা বেশি থাকে, জি, 2-3টা কারণে। একটা কারণে হলো সারাদিনের সাসপেন্ডেড মেটেরিয়ালটা যখন এই শীতের দিনে যখন কুয়াশা পড়ে, তখন ওটা উপর থেকে নিচের দিকে নেমে আসে। কুয়াশার কারণে একদম নেমে যেতে পারে না মাটির সাথে, ব্যাপার কি তাই? যেতে পারে না, কিন্তু উপর বাতাসে থাকে, আর থাকে, বেশি থাকে। 2 নম্বর হলো যে আপনার সকালবেলা ঠান্ডা হাওয়া, ওই যে বললাম যে পার্টিকেল, শুধু বায়ুদূষণের সাথে ভাইরাস থাকে, স্মোক থাকে, এবং থাকে, অক্সিজেন, ওগুলো তো থাকেই, পার্টিকুলার ম্যাটার থাকে, ওজন থাকে, থাকে। তো এইগুলো সকালবেলা হাঁটার ক্ষেত্রে যারা লাং ডিজিজ আছে, প্রি এক্সিস্টিং লাং ডিজিজ অথবা হিস্ট্রি আছে, মানে তাদের সবাইকে মর্নিংয়ে ওয়াক করা থেকে বন্ধ রাখতে হবে, বলতে হবে বিকালে, আসর থেকে মাগরিব পর্যন্ত হাঁটে না, নট ইন দ্য মর্নিং। 1 নম্বর। 2 নম্বর হলো যারা হেলদি, দে ক্যান টলারেট, দে ক্যান ইউজ মাস্ক অ্যান্ড দে ক্যান ওয়াক, হাঁটতে পারে। আমি আসবো অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। নির্মল বায়ু আইন আমরা তৈরিও করতে পারিনি, বাস্তবায়ন তো অনেক পরে। আসলে এটি কোন অবস্থায় আছে, কেন পারছি না? সেটা প্রস্তাবনা হয়েছিল, সেটা না হয়ে বিধিমালা হয়েছে। তো মানে আইনটা, আমার মনে হয় যে আইনটা করা উচিত। বারবার একটা কথা আসতেছে, সচেতনতা। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এখানে প্রফিট যেখানে আছে সেখানে সচেতনতা, শুধুমাত্র আমরা যে সচেতনতা বলতে অ্যাওয়ারনেস বুঝি, যে প্রচারণা, এটাতে কাজ হবে, এটা ফাইন এবং জরিমানা সেটা হবে। যদি এরকম অবস্থা হয় যে আপনি যদি বাইরের দেশের উদাহরণগুলো কি আছে, যে আপনি যদি ভায়োলেশন করেন, আপনার নাগরিক একটা সুবিধা বন্ধ হয়ে যাবে। আপনি ভায়োলেশন করেন, আপনার কাছে $500 জরিমানা করে দেবে। আপনার গাড়ি যাচ্ছেন, গাড়িতে আপনার বায়ু দূষণ হচ্ছে, আপনার গাড়ির রেজিস্ট্রেশনই বন্ধ করে দেবে। আপনার এই নাগরিক সুবিধা পাবেন না। আপনি যদি সরকারি সংস্থা হন, তাও আপনার পর ফাইন তারা লোকাল বিষয় আছে। নাগরিক সুবিধাটাই বা রাষ্ট্র কতটুকু দিচ্ছে আর কি, আপনি যেটা বন্ধ করবেন নাগরিক সেটা আমরা বন্ধ করতে পারি না। নাগরিক সুবিধা দিচ্ছে না, বা নাগরিক সার্ভিস তো কিছু না কিছু আছে। যেমন ধরেন আপনার লাইসেন্স দ্বিগুণ হয়ে যাবে, আপনার বাড়ির ট্যাক্স দ্বিগুণ হয়ে যাবে। আপনি যদি বায়ু দূষণ এই বছর করেন, সেটা আপনি যদি আপনার ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হবে, আপনি যদি এখানে দেখা যায় পলিউশন করতেছেন, আপনার ব্যাংক হিসাব জব্দ করে দেবে। এই মেকানিজমগুলো না হলে আপনি বাংলাদেশের মতো রাষ্ট্র ব্যবস্থা, যেখানে আপনার প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে এক ধরনের অনিয়ম, পৃথিবীতে আগে প্ল্যান হয়, তারপর হয়। আমার এখানে আগে প্রতিষ্ঠান হয়, তারপর আমরা প্ল্যান করি।
তো এখন আমার আইনের প্রয়োগটা হতে হবে ভিন্নভাবে। আমরা যখন সচেতনতা বলি, একদম ক্লিয়ারলি আমার একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের মানুষের মাথার মধ্যে সচেতনতা বলতে আমরা লিফলেট, পোস্টার, অ্যাওয়ারনেস, টিভিতে স্ক্রল দেওয়া, বক্তৃতা দেওয়া, এটার মধ্যে বুঝি। পানিশমেন্ট ইজ অলসো অ্যাওয়ারনেস। আপনি কালকে আমরা যে পরিমাণ সচেতনতা পৃথিবীতে যারা সভ্য হয়েছে ওই পানিশমেন্টের কারণেই হয়েছে। পৃথিবীতে যারা সভ্য হয়েছে তারা পানিশমেন্টের কারণে হিসেবে চরিত্র আমাদের একই এখন রকম। আমাদের দেশে যেটা হয়েছে, যেমন ধরেন এই পানিশমেন্টের ব্যবস্থাটা নাই, যে এজেন্সিগুলো আছে তাদের পানিশমেন্টের ব্যবস্থা তো নাই, দেখার লোক নাই, এক্সিকিউশনের লোক নাই, মানে সব দিক থেকে কিছুই নাই, বলবেন সেই ব্যবস্থাও নাই। আচ্ছা, আমি আপনার কাছে আসবো ডক্টর কামরুজ্জামান, আপনার কাছে জানতে চাই যে আপনি দেখেন যে পৃথিবীতে এই যে ইন্টারন্যাশনাল যে মানে মহাসম্মেলনটা হয় সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে, মানে এই এত আয়োজনের পরেও বাংলাদেশ থেকেও মানে দেশের রাষ্ট্রপ্রধানরাও সেখানে যাচ্ছেন, মানে এটির ইম্প্যাক্টটা কেমন আপনার কাছে মনে হয়? এই দূষণ কি আমরাই খালি বিপদে পড়ে বসে আছি, নাকি সারা পৃথিবী আসলে এটিকে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে? আমরা ছাড়াও আসলে পুরো পৃথিবী আসলে জলবায়ু পরিবর্তনের করাল গ্রাসে আক্রান্ত। কিন্তু অনেক দিন ধরে বিবেচনা করা হয়েছিল যে দ্বীপ আইল্যান্ড যেগুলো, দ্বীপ কান্ট্রি যেগুলো, আইল্যান্ড কান্ট্রি যেগুলো আছে, বা কোস্টাল কান্ট্রি যারা আছে, বা অনুন্নত দেশ যারা আছে, শুধুমাত্র তারাই এটার জন্য সাফারার। কিন্তু আমরা সাম্প্রতিককালে ইউরোপের বিভিন্ন শহরগুলোতে বন্যা লক্ষ্য করছি, আমেরিকান বিভিন্ন স্টেটে আমরা মারাত্মক বন্যা, জলোচ্ছ্বাস এবং বিভিন্ন রকমের ক্লাইমেটিক ইভেন্টগুলো আমরা লক্ষ্য করছি। কিন্তু আমি যদি বায়ু দূষণে থাকতে চাই, মানে সেটির পোর্শনটা অন্যান্য দূষণের থেকে কত বেশি পৃথিবীর কথা? এটি তো আসলে ট্রান্সবাউন্ডারি বিষয়। ও WHO বলছে সারা পৃথিবীর প্রায় 90% মানুষ দূষিত বায়ু সেবন করছে, কম বা বেশি। এখন ইউরোপের কিছু কিছু সিটি, অস্ট্রেলিয়ান বা কানাডিয়ান কিছু কিছু সিটি হয়তো তাদের বায়ুমান নিয়ন্ত্রণ করতে পেরেছে, তাও অনেক বছর নিয়ে। আমরা যদি 50-এর দশকে চিন্তা করি, তাহলে ইউরোপীয় রেনেসার আগে ইউরোপে বায়ু দূষণ ছিল। এর আগে আমেরিকাতে সর্বপ্রথম বিভিন্ন রকমের কোল বেজ ইন্ডাস্ট্রির কারণে বায়ু দূষণ ছিল। সো আমেরিকা থেকে ইউরোপে গেল, ইউরোপ থেকে এরপরে মধ্য এশিয়ার দেশগুলোতে আসলো, তারপর আমরা চায়নাতে 15 বছর আগে পৃথিবীর অন্যতম দূষিত দেশ ছিল চায়না। এই 15-20 বছরে কিন্তু তারা আবার এখন দূষিত শহর তালিকার অ্যাওয়ার্ড পাচ্ছে। ইন্ডিয়াতে মারাত্মকভাবে এখনো পর্যন্ত দূষিত আছে, কিছু কিছু শহর তারা রিভাইভ করেছে। সো অর্থাৎ ডেভেলপমেন্টের মধ্যে যারা গেছে সবাই কম বেশি ফসিল ফুয়েল ব্যবহার করেছে, কয়লা ব্যবহার করেছে এবং দূষণ করেছে। কিন্তু এখন হঠাৎ করে তারা আবার দূষণ নিয়ন্ত্রণের যে আওয়াজটা উঠিয়েছে, সেটি কিন্তু বাংলাদেশকে তারা যেভাবে, বা আমাদের দেশের মতো দেশগুলোকে যেভাবে টেকনোলজিক্যাল এবং ইকোনমিক্যাল বা হিউম্যান রিসোর্সের সাপোর্ট দেওয়ার কথা, সেই জায়গায় তারা সাপোর্টটা না দেওয়ার কারণে আমরা দূষণের ভিতরে হাবুডুবি খাচ্ছি। তার উপরে আমরাও সেটিকে আসলে কতটুকু গুরুত্ব সহকারে চাইছি বা নিচ্ছি, সেটি একটি ব্যাপার। আমাদের নিজেদের সীমাবদ্ধতা রয়েছে, ওভার পপুলেশন, ডেন্সলি পপুলেটেড, তারপরে আমাদের রিসোর্সের অভাব, টেকনোলজি, ফাইন্যান্সের অভাব, এগুলো তো আছে। সর্বোপরি যেটা তাহিন ভাই বারবার করে বলতে যাচ্ছেন, আপনিও বলছিলেন যে আমাদের নিজেদের আইনের প্রতি যে শ্রদ্ধাশীলতার অভাব, সেটি রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার মাহবুবুল ইসলাম, আপনার কাছে জানবো যে দূষণের শিকার হয়তো আমরা হইনি, আপনি যেমন বলছিলেন যে 25 বছরের পরে বা 30 বছরের পরে খুব র্যাপিডলি মানে অবস্থা খারাপ হয়। আমরা মোটা দাগে নিজেকে যাচাই করার জন্য আমরা খুব সহজে একটা খুব কম টাকার পরীক্ষা দিয়েও আমার অবস্থা কিভাবে যাচাই করতে পারি, সেটি করা উচিত কিনা? প্রথম কথা হলো নিজেকে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। বায়ু দূষণ আছে, এটা মাথায় রাখতে হবে, রেখে আমরা সেটার জন্য কী কী করা দরকার, বাইরে গেলে একটা মাস্ক ইউজ করা, অথবা দূষণ জায়গায় না যাওয়া, এগুলো মেনে চলা, সকালে ওই যে মর্নিং ওয়াকের ব্যাপারটা যাদের লাং ডিজিজ আছে সকালে না করা, এগুলো বাড়াতে হবে। এছাড়া পরীক্ষা নিরীক্ষার আগে স্যার একটা এক্সারসাইজের বিষয়ে একটু বলেন, যে মানে ঘরের মধ্যে বসে বসে ওই যে অনেক ধরনের এক্সারসাইজ আছে যেটি আসলে ফুসফুসকে ভালো রাখে বা দূষণ রোধ করে, ব্রিদিং এক্সারসাইজ, সেটি কতটা কাজে দেয়? ব্রিদিং এক্সারসাইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, খুব করা যাবে, সেটা করা যায়। সেরকম অনেক রকম পরীক্ষা আছে, আমরা ডাক্তাররা বুঝাই দেই। কিন্তু ঘরের মধ্যে তো দূষণ আছে, আপনার দূষণ তো ঘরের ভিতরেও আছে, বায়োমাস আছে, গ্যাস আছে না। তো সেগুলোর জন্য ব্রিদিং এক্সারসাইজ যেটা, সেটা হলো লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবার লম্বা করে ছেড়ে দেওয়া, এই হলো একটা। 2 নম্বর, এ হলো নন ইনস্ট্রুমেন্টাল, শিখে দিতে হবে। তারপরে আপনার কিছু হাতের ব্যায়াম আছে কিছু। মানে স্যার এটাতে কি লাভ হয় স্যার আমাকে বলুন? তাহলে কিছু লাং ফাংশন, লাংয়ের এক্সপ্যানশনটা হয়,
হাঁটলে যেটা হয় বেশি বাতাস ঢুকে লাং এক্সপ্যানশন হয়। আচ্ছা। লাংস একটা বেলুনের মতো। না কিন্তু আমি তো যাই নিচ্ছি বাতাসটা তো দূষিত হ্যাঁ, নিচ্ছি। দূষিত নিচ্ছি। সেজন্য ইনডোরে যদি দরজা জানলা আটকে রাখতে পারেন সুন্দর করে, আটকে রেখে যদি ইনডোরকে আপনি পরিষ্কার রাখতে পারেন, তাহলে আপনি কিছুটা বাঁচলাম আর কি। আমি এই প্রসঙ্গে ডক্টর কামরুজ্জামান আপনার কাছে জানবো যে গাছ লাগানোর ব্যাপারে আপনারা যে আসলে বলেন, একেবারে সংক্ষেপে জানতে চাই যে আমরা যেমন চোখের দেখায় দেখি যে ঘরের ভেতরে তো আর বড় গাছ আমি দিতে পারি না, হয়তো 1টা 2টা 3টা 5টা পাতা আর কি, মানে ওইটাও আসলে আমার বাতাসকে কি পরিষ্কার করতে পারে, বায়ুমানকে ভালো করতে পারে? জি জি, আমাদের অনেকগুলো ইনডোর প্ল্যান্ট আছে, স্পাইডার প্ল্যান্ট সব বিভিন্ন প্ল্যান্ট আছে, এগুলো ইনডোর এয়ার পিউরিফায়ার হিসাবেই কিন্তু কাজ করে, ন্যাচারাল এয়ার এটা পিউরিফায়ার। মানে গবেষণাতে কি আসছে, কতটুকু পারে? মোটামুটিভাবে আমরা 8 থেকে 10 ভাগ বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি। আমরা 2022 সালে একটি গবেষণাও করেছিলাম 40টা হাউস হোল্ডে। আমরা 8 থেকে 10 ভাগ দূষণ, বিশেষ করে পার্টিকুলেটগুলো সে অ্যাবজর্ব করতে এবং গ্যাসিয়াস পলিউটেন্টগুলো সে কিছুটা অ্যাবজর্ব করতে পারে। তবে সেটি খেয়াল রাখতে হবে যে এটি দিনের বেলায় এটি সম্ভব, রাতের বেলা সেটি আবার কাজ করে না। আচ্ছা, আমি একটা সেন্সেন্স বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি বলছেন দূষণ, আর বাইরের দূষণটা কমার জন্য মোটরাইজড ভেহিকলস যেগুলো আছে আরবান এলাকায় ওগুলো কমিয়ে ফেলে সাইকেল লেন, বাইসাইকেল লেন করে দিতে, রিক্সার লেন করে দিতে পারে, মোটরাইজড ভেহিকল থাকা যায়, এই বিষয় করতে দেওয়া যাবে না। ধন্যবাদ। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে পরিবেশ উপদেষ্টা, মানে যিনি সারা জীবন আন্দোলন করেছেন, এখন হয়তো ওই চেয়ারেই তিনি বসেছেন, কিছু কি করতে পারছেন, বা তার ইনস্ট্যান্ট যতটুকু ক্ষমতা আছে, হয়তো 1 বছর সময় সর্বোচ্চ পেতে পারেন, কি করে ফেলা উচিত? আমার মনে হয় যে আইন এবং নীতিগুলো সংস্কার করা দরকার। পরিবেশ অধিদপ্তরে ওই জায়গাতে হাত দিয়েছেন কিনা এখন পর্যন্ত? আইন নীতি সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু আইন নীতি সংস্কারগুলো করা উচিত। পরিবেশ আদালতটাকে শক্তিশালী করা উচিত। পরিবেশ অধিদপ্তরের একটা অপারেশনাল এনফোর্সমেন্ট ম্যানুয়াল করা উচিত এবং তাকে এনফোর্সমেন্ট এজেন্সিতে নিয়ে যাওয়া উচিত। রিসার্চ ইনস্টিটিউটেড এবং রিসার্চ এবং অ্যাওয়ারনেস ইনস্টিটিউট হিসেবে সংস্থা হিসেবে কাজ করা পরিবেশ দপ্তরের উচিত না। রিসার্চের জন্য তারা ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ করবে, অ্যাওয়ারনেসের জন্য তারা এনজিওগুলোর সাথে কাজ করবে, কিন্তু তারা থাকবে এনফোর্সমেন্ট এজেন্সি। একটা থানা যেভাবে অভিযোগ পেলে তার ফোর্স নিয়ে বের হয়ে যায় এবং অ্যাকশনে যায়, পরিবেশ অধিদপ্তরকে আগামী 2 বছরে ওই জায়গায় নিয়ে যেতে হবে। আমি ডক্টর কামরুজ্জামান শেষ করব আপনার কাছে এসে, যে এই যে কম্বিনেশন চিকিৎসক বা আপনারা বা আইনজীবী, গণমাধ্যম কর্মী, এটিকে একই সুতোয় নিয়ে আসা, যেমন আপনি একটি অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান, মানে এটিকে আরও কত বিস্তারিত করা যায়, মানে মানুষের মাথায় আপনি যদি 10টা তথ্য আপনি বুনে দিতে পারেন যে আমার আইন কেমন হবে, আমি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি, মৃত্যুর পরিসংখ্যাটা আসলে দেখানো, মানে এটিকে আরও কত বেশি ম্যাসিভলি মানুষের কাছে ছড়ানো যায়, মানে এই জায়গাতে ইন্টারনাল কোঅর্ডিনেশন কত দরকার, বা সেটি নিয়ে আসলে কাজ করার ব্যাপারে আপনার উদ্যোগ আছে কিনা? জি জি, অবশ্যই আমরা ক্যাপসের পক্ষ থেকে এই কাজগুলো করার চেষ্টা করছি, যে বায়ু দূষণের বিষয়টি বেশি বেশি করে আলোচনায় রাখা এবং সেক্ষেত্রে হেলথ প্রফেশনাল যারা আছেন তাদের কাছ থেকে তথ্য নিয়ে মানুষকে সচেতন করা, আবার সায়েন্টিফিক ডাটা আমরা যাতে প্রোভাইড করি এবং আইন প্রয়োগকারী এই সংস্থাকে কোঅর্ডিনেট করে যে আইন বিশেষজ্ঞদের কাছ থেকে আইনের দিকগুলো, অর্থাৎ কী কন্ডিশন এখন আছে পলিউশনের, তার স্বাস্থ্যগত দিক বিবেচনা এবং আইন যদি না মানি তাহলে কী শাস্তি হতে পারে, সেই কোঅর্ডিনেশন না, তা আন্তঃবিভাগীয় যে সমন্বয়, সেই সমন্বয়টা ভীষণভাবে জরুরি। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা কত রোগের কথা বলি, একটি রোগ হতে আসলে কত সময় লাগে, তারপরে একটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তারপরে মৃত্যুর দ্বারপ্রান্তে চলে যায়, কিন্তু বায়ু দূষণ এমন একটি বিষয়, আপনি খুবই নিরাপদে ঘরের ভিতরে শুয়ে আছেন, কিন্তু মানে সেই বাতাসটি আপনাকে আসলে মৃত্যুর দ্বারপ্রান্তে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। এই বাতাসকে নিরাপদ করবার জন্য, বায়ুমণ্ডলকে আরও বেশি ঝকঝকে সুন্দর বা ঝুঁকিহীন করার জন্য আসলে আমাদের সবাইকে আন্দোলনে নামতে হবে। আপনি যদি আন্দোলনে না নামেন, আপনার যে পরবর্তী জেনারেশন, আজকে যে সন্তানটি জন্মগ্রহণ করলো, সেও কিন্তু যত বছর আসলে পৃথিবীতে বেঁচে থাকার কথা ছিল সেটি হয়তো না বেঁচে আগেই হার মানবে, যেটি আমরা আসলে বলছি যে দূষিত বায়ুর দংশনে সেও পড়ে যাবে। তো আমরা চাই যে অন্তত বায়ু দূষণের কারণে বাংলাদেশ অন্তত আর কোনো প্রাণ না ঝরুক, পৃথিবীও আসলে মুক্ত থাকুক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।